হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের এই এপিসোডটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এপিসোডে একই ফ্যামিলি মেম্বারের দুটো ঘটনা আছে এবং আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আমাদের এই ঘটনার আমাদের এই পরিবার চলার সাথী বলতে পারেন। কারণ সর্বপ্রথম যখন খুব কম ঘটনা আসতো তখন ইনি আমাদের ঘটনা প্রোভাইড করতেন। অনেক ঘটনা ওনার আছে আমাদের এই পরিবারে, যদিও উনি গত 2 থেকে 2.5 বছর আমাদের কোনো ঘটনা শেয়ার করেননি, কারণ উনি একটু ব্যস্ত থাকেন, সেই কারণেই হয়তো। যাই হোক, আজকের এই এপিসোডটা একদম অন্যরকম হবে, তার কারণ আজকের এই এপিসোডের ঘটনাগুলোও আমি একটু অন্য স্টাইলে বলেছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই নতুন বলার ছন্দটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। 10:45 আসার চেষ্টা করো, যাতে আমরা আরও ভালো ভালো ঘটনা শোনানোর জন্য মোটিভেট হই। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর মুখে। আমার এই বন্ধু বিয়ে করেনি, তার নাম চিত্রা। সে এখন আমারই বয়স হয়ে গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু নিউরোটিক অসুস্থ টাইপের হয়ে গেছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়াই, আর যোগাযোগ হয় না। আগে খুব দেখা সাক্ষাৎ হতো, এখন ফোন করেই কথা হয়। তবুও যদি কখনো রিক্সা করেও যাই তাহলে বসতে পারি না। একে তো একগাতে বিড়াল নিয়ে থাকে। আমি যদি সোফায় বসি, আমার পাশে কোলে পায়ের কাছে 2-3টে বিড়াল এসে বসে। আমার জীবজন্তুর উপর খুব মায়া আছে, কিন্তু বাড়িতে পুষতে বা কোলে নিতে খুব একটা পছন্দ করি না। আমার খুব অস্বস্তি হয়। তার মধ্যে আরও ব্যতিগ্রস্ত হয়ে গেছে চিত্রা। ব্যতিগ্রস্ত বললাম কেননা তার দিন দিন তিথি নক্ষত্র, দিন বার তুকগণ এসবের ভীষণ বিচার। আমিও তো মানামানি পারি না, তাছাড়া বিশ্বাসও করি না। এতদিন সে তার মার সঙ্গেই থাকতো, মা মারা গেছেন, এখন একাই থাকে। টাকা পয়সা যেটুকু আছে একটা মানুষের কোনো ক্রমে চলে যাবে, তবে রোগের শোকে পড়লে দেখাশোনা করার লোকের খুব অসুবিধা। তো খুড়তুতো ভাইরা আছে, তখন সেখানে চলে যায়, নয়তো তারা এসে দেখাশোনা করে। চিত্রা থাকে ভাড়া বাড়িতে, নিজের বাড়ি নেই। তা এখন 11 মাস অন্তর অন্তরই বাড়ি বদলাতে হয়। এটা একটা খুব ঝামেলার ব্যাপার। অনেক সময় বাড়িওয়ালাকে বলে কয়ে অন্য নামে রসিদ করে থেকে যায়, কারণ ওঠাওঠি মানেই একগাদা খরচ, আর তাছাড়া বয়স বাড়ছে, এত হ্যাপা পেরে ওঠে না। তো এবারে ও একটা বাড়িতে গিয়ে উঠেছিল। তারপর হঠাৎ 3 মাসেই দেখি সে বাড়ি থেকে অন্য বাড়িতে উঠে যাচ্ছে। এটা সাধারণত সে করে না। তার বিড়াল থাকুক, ব্যতিক থাকুক, ভীষণ বকবকে হোক, মানুষটা ঝগড়াটে না একদম। মানুষের সাথে মানিয়ে গুছিয়ে চলে, কথা গল্প করে, ওর পক্ষে যতটা সম্ভব লোককে সাহায্য করে। তাই যেখানে যখন থাকে বাড়িওয়ালারা বা অন্য ভাড়াটেরা তাকে অপছন্দ করে না। সেই জন্য অনেক সময় 11 মাস পার করেও আইনের ছুতো বার করে আরও বেশি দিন থাকে। বাড়িওয়ালারা আপত্তি করেনি। আবার কখনো কখনো এমনও হয়, একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে গেল, পরের ক্ষেপে আবার সেই বাড়িতে এসে উঠল। এমন মেয়ে সে কিনা এখন 3 মাসে বাড়ি ছেড়ে উঠে চলে যাচ্ছে। আমার ভারী অবাক লাগলো। আমি বললাম, কি রে, কি ব্যাপার, তুই বাড়িটা ছেড়ে দিচ্ছিস কেন? লোক খারাপ নাকি? চিত্রা বলল, সে তোকে বললে তুই বিশ্বাস করবি না, তোকে বলবো না। বুঝলাম ব্যাপারটা রহস্যজনক গল্প আছে। আমি বিশ্বাস করি না ঠিক, কিন্তু এসব জানতে আবার খুব ভালোবাসি। এইসব নিয়ে বিশ্লেষণ করতেও খুব ভালোবাসি, গল্প লিখতে বা গল্প করতেও খুব ভালোবাসি। তাই মুড়ি বাঁচিয়ে কষ্ট করে একদিন আর নতুন বাড়িতে গিয়ে হাজির হলাম। বলা বাহুল্য, সবই পাড়ার মধ্যে, ফলে অটো, টোটো বা রিকশায় যাতায়াত করা যায়। 3 মাসের জন্য গিয়েছিল বলে আগের বাড়িটাতে আমার যাওয়া হয়ে ওঠেনি, তবে ভিডিও কল করেছিলাম, বাড়িটা দেখিয়েছিল। বেশ ভালোই লেগেছিল আমার। একখানা ঘর, রান্নাঘর, ওই রান্নাঘরের সঙ্গে আবার ঘরের ব্যবস্থা, পায়খানা, বাথরুম। দোতলা ঘরও বেশি পছন্দ করে। বেশি উঁচুতলায় উঠতে নামতে অসুবিধে হয়। টপ ফ্লোরে থাকলে খুব গরম লাগে, একতলায় ওর আবার মশা লাগে। কাজেই বাড়িটা সব দিক দিয়ে উপযুক্ত ছিল।
ছাড়লো কেন সেটাই আশ্চর্য। গিয়ে দেখলাম এটা একতলায়। চিত্রা একদম একতলার বাড়ি পছন্দ করে না, মশা হয়, নর্দমার জল গেলে গন্ধ আসে, এসব নানান রকম অভিযোগ। এত ভালো বাড়ি ছেড়ে এই বাড়িতে কেন এলো সেই গল্প শোনারই আগ্রহ। চিত্রা বলল, আমি যখন গিয়েছিলাম তখন জানুয়ারি মাস, ফ্যান চালাবার দরকার পড়েনি, পাখা চালাতাম না। ফেব্রুয়ারি মাস দিনের বেলা ফ্যান চালাতুম, রাত্রিবেলা শীত লাগতো বলে পাখা বন্ধ করেই দিতাম। ভালো করেই ফেব্রুয়ারি মাসটা কাটলো। এবার মার্চ মাস পড়তে না পড়তেই তো গরম ছুটল। দিনের বেলা তো সর্বক্ষণ চলে, রাতের বেলা তো পাখা চালিয়ে শুতাম। আর তারপর থেকে আরম্ভ হলো অদ্ভুত ঘটনা। একদিন আমি সিলিং ফ্যানটা লাগাইনি, টেবিল ফ্যানেই কাজ চলছিল। এবার ইলেকট্রিশিয়ানকে ডেকে এনে সিলিং ফ্যানটা লাগিয়ে দিলাম। রাত্রে ঘুমোচ্ছি, হঠাৎ দেখি ফ্যানটা বন্ধ হয়ে গেল। গরমের চোটে ঘুমটা ভেঙে গেছে। তাকিয়ে দেখি ফ্যান বন্ধ। সবেই তো লাগালাম, আবার খারাপও হয়ে গেল নাকি কে জানে। এমন সময় পাখাটা ঘটাং ঘটাং করে নড়তে লাগলো, যেন মাথা নাড়ছে। ব্যাপারটা খুব অদ্ভুত, ঘুরছে না, ঘুরতে ঘুরতে থেমে যাচ্ছে বা অল্প ঘুরছে তাও না, দুলছে। যাকে বলে ফ্যানটা দুলছে যেন এদিক ওদিক। অনেক সময় জোরালো হাওয়ায় যেমন ঝাড়বাতি দোলে সেরকম। আমি তো ভয়ের চোটে কোনো রকমের লাফ দিয়ে খাট থেকে নেমে সরে দাঁড়াই। কোনোভাবে হয়তো লাগানোর গণ্ডগোল হয়েছে, ঘাড়ে পড়লে তো নির্ঘাত মরব থেতলে গিয়ে। সে কি ভয় রে বাবা! তাড়াতাড়ি সুইচ অফ করে দিলাম। টেবিল ফ্যান নিয়ে ওই যেখানে রান্না করি সেখানে একধারে সোফার ওপর শুয়ে পড়লাম। পরদিন ভয়ে ভয়ে ঘরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে সিলিং ফ্যানের সুইচটা দিলাম। ফ্যান বন বন করে যেমন ঘোড়ার ঘুরছে, কোনো নড়া নেই, ঘটাং ঘটাং শব্দ নেই। আমি ভাবলাম তাহলে কাল কি হলো। যাই হোক, আমি খানিকক্ষণ পাখাটা চালিয়ে রাখলাম। পাখায় কোনো রকম অসুবিধেই হলো না, একেবারের জন্য বন্ধ হলো না। চমৎকার হাওয়া, কিছুই হয়নি। ফের পাখা বন্ধ করে দিলাম। আবার দুপুরবেলা চালিয়ে চালিয়ে ভয়ে ভয়ে খানিকক্ষণ ওখানেই বসে পড়লাম, দেখি কি হয়, কোনো গণ্ডগোল হয় কি না। দেখি কোনো গণ্ডগোলই নেই। এক সময় বোধহয় একটু চোখ লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি বিকাল হয়ে গেছে, পাখা যেমন চলার চলছে। বুঝলাম কালকে সাময়িকভাবে কোনো একটা অসুবিধা হয়েছিল, কে জানে, কারেন্ট হয়তো বেশি জোর ভোল্টেজ ছিল। এমন হয়ও কি না কখনো তো দেখিও নি। রাতের বেলা ফের শুয়েছি, ঠিক মাঝরাতে আবারও ঘুমটা ভেঙে গেছে। পাখাটা বন্ধ হয়ে গেছে, আর ঘটাং ঘটাং করে পাখাটা নড়ছে। দেখলেই ভয় করবে। আমি তো এক লাফে আবারও বাইরে। এবার আমি ভাবলাম এ তো ভারী মজা হলো। দিনের বেলায় লোক ডাকলে যদি বুঝতে না পারে, আর কদিনই বা বাইরে শুয়ে কাটাবো। সোফা তো ভালো নাদ ভাঙা, পিঠে ব্যথা করে। পরদিন মিস্ত্রিকে ডাকলাম, যে কাজ করছে তাকেই খবর দিলাম। সে এসে দেখে বারবার অন অফ করে রেগুলেটর ঘুরিয়ে আমাকে দেখিয়ে বলল, দিদি কোথাও তো কোনো অসুবিধে নেই, অসুবিধে থাকলে তো সারাবো, কি করি বলুন তো। আমি বললাম, আরে অসুবিধেটা তো রাতে হচ্ছে। সে বলল, ঠিক আছে দিদি, আমি 10:30 11টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরি, আপনার বাসায় এসে দেখে যাব। ছেলেটা খুবই ভালো, চেনা জানা। আবারও রাত্রিবেলা 11:30টায় এলো। পাখা যেমন চলার চলছে। আমি অপ্রস্তুত। ছেলেটা বলল, ঠিক আছে ঠিক আছে, আবার হলে আমায় বলবেন, আবারও আসব। ঠিক পরদিন একই ঘটনা। এবার আমি ঘড়ি দেখলাম যে 2টো থেকে 2:30টার মধ্যে এমন হচ্ছে। এবার মনে পড়ল আগের দিনও তো তাই হয়েছিল। আমি অবশ্য ঘড়ি টড়ি দেখিনি, কিন্তু কোথায় ঘড়ির ঘন্টার শব্দ শুনেছিলাম। এ বাড়িতে মিউজিক্যাল ঘড়ি আছে কারণ, সেখানেই বাজছিল হয়তো। দোতলা বাড়ি, মোট 4টে পরিবার ভাড়া থাকে। এবার তো আমি খুব মুশকিলে পড়লাম। আমার মনে হলো এটা স্বাভাবিক ঘটনা নয়। এখন আমি একা থাকি, তাকে তো বলতে পারছি না যে রাতে এসে আমার বাড়িতে থাকো। তাছাড়া একটা পাখা রাত্রি 2:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার দিনের বেলা ঠিক হয়ে যায়, একথা কাউকে বলা যায়?
বললে পাগল ভাববে। এমনি তো জানিস লোকে আমাকে একটুখানি কেমন কেমন করে। রাতে 2:30টার সময় কাকে ডাকবো বলতো? কিন্তু প্রত্যেক দিনই এই একই ঘটনা ঘটে। তারপরে আমি ভালো করে খেয়াল করলাম, একটা যেন কেমন ছটপটানির মতো শব্দ হলো। আমি নিশ্চিত হয়ে গেলাম এটা কোনো ভুতুড়ে কাণ্ড বটে। এরপরে তো আর থাকা যায় না বল। যে কয়দিন বাড়ি পাইনি সে কদিন ওই রান্নাঘরের একধারে ভাঙা সোফাতে টেবিল ফ্যান দিয়ে শুয়েছিলাম। তারপর বাড়িটা বদলে ফেললাম। আশেপাশের সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ কিছুই বলেনি। এমন কোনো ঘটনার কথাও বলেনি যাতে এই ঘটনা কেন ঘটছে তার হদিশ পাই। আগের ভাড়াটিয়াদেরও চিনি না যে জিজ্ঞাসা করব তাদের সঙ্গে এমন হতো কি না। তবে এটা খেয়াল করে দেখলাম, এখানে ভাড়াটিয়া বেশিরভাগ মেয়াদের আগে উঠে যায়, অথচ অন্য ঘরের ভাড়াটিয়ারা বেশ অনেক দিনই আছে, 11 মাস তো বটেই। এগ্রিমেন্ট শেষ না হলে তারা কেউই ওঠে না। শুধু আমাদের এই ঘরটাই আগে একজন ছিল, 2 মাসের বেশি থাকেনি। তার আগের জনারও খুব কম ছিল শুনেছি। আমি নিশ্চিত ওখানে ভুতুড়ে কোনো ঘটনা আছে, কিন্তু কারোর কাছে জানতে পারলাম না, এমনকি বাড়িওয়ালার কাছেও না। আর বাড়িওয়ালা কি বলবে গন্ডগোল আছে? সে কখনো বলে? সেদিন চিত্রার কাছে গল্পটা শুনে বাড়ি চলে এলাম। আমি অবশ্য বিশ্বাস করিনি পাখায় না থাক, সুইচ বোর্ডে না থাক, অন্য কোনোভাবে লাইনের গন্ডগোল ছিল, তাই এমন ঘটেছে। চিত্রাকে তো আমি চিনি, বরাবরই একটু এমন টাইপের, ভূত আত্মা অলৌকিক এসবে মারাত্মক বিশ্বাস। ওর মা যখন মারা যায় তখন ওই 11 দিন অবধি একটা কাক এসে তার বাড়িতে নিত্য খাবার খেয়ে যেত। আমি আর চিত্রা একদম দৃঢ় নিশ্চিত ওর মার আত্মায় কাক হয়ে আসতো, কারণ ওই কাকটার নাকি পায়ে একটা আঙ্গুল ছিল না। মাসিমারও একটা আঙ্গুল অনেক ছোটবেলায় কাটা গিয়েছিল। এরকম ওর বাতিকের শেষ ছিল না। যাই হোক, এই নিয়ে বেশ একটা ভালো গল্প হয় এ কথাই ভেবেছিলুম, তবে একটু বানিয়ে বানিয়ে গুছিয়ে লিখতে হবে, তাই আর সময় হয়নি। কিছুদিন আগে আমার কাছে পড়তে আসে এক ছাত্রী। সে বলল, আমি কদিন পড়তে আসতে পারবো না দিদা। আমি বললাম, কেন রে? সে বলল, আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটা থেকে উঠে যাব, ভাড়া বদল হবে, একটু দূরে চলে যাচ্ছি, তো 2 দিন গোছগাছ করে আসতে পারবো না। এই 2 মাস আগেই বোধহয় ওরা বাড়ি ওঠাউঠি করেছিল। তাই আমি বললাম, এই তো তোরা সবাই ওই বাড়িতে ভাড়া এসেছিস না? ওই ছাত্রীর মাকে আমি খুব ভালোবাসতাম, ওর মাও কিছুদিন আমার কাছে ছোটবেলায় পড়েছিল। সে বলল, হ্যাঁ এই তো 2 মাস হলে এসেছি। তা আমি বললাম, তাহলে এক্ষুনি বাড়ি ছেড়ে যাচ্ছ কেন? কি হলো? সে চুপ করে খানিকক্ষণ বসে রইল, তারপর আর ছেলেগুলোর দিকে আড়ে আড়ে তাকালো। আসলে আমার কোচিংয়ে ছেলেমেয়েরা সবাই পড়ে। আমার খুব রহস্যময় লাগলো। নতুন পাড়ায় গেছে, কেউ কি পেছনে লাগছে নাকি? খারাপ ছেলেও তো অনেক আছে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। ছেলেগুলো চলে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে রে ওই বাড়িতে? তখন সে বলল, বাড়িটা ভুতুরে গো, ওই বাড়িতে আমরা আর থাকবো না। এমন কথা ওর মুখে আশা করিনি, তাই চমকে গেলাম। ছোট মানুষ বলতেই পারে, কিন্তু তার মা বাবা সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে তো ব্যাপারটা সাধারণ না। আমি বললাম, কিরকম ভূত দেখেছিস তোরা? মেয়েটি বলল, না, তবে ওই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা আছে, আমরা থাকতে পারছি না। মেয়েটাকে আর কিচ্ছু বললাম না। সে তার সাইকেলটা নিয়ে বাড়ি চলে গেল। মেয়ের মাকে ফোন করলাম কি হয়েছে জানার জন্য। সে একই ব্যাপার। আমার তো এইসব ব্যাপারে ভীষণ কৌতূহল, জানতেই হবে। যদি পছন্দ মতো হয় তবে তা নিয়ে লিখতে হবে বা বলতে হবে লোককে। এ আমার ভীষণ নেশা। মেয়ের মার কাছে শুনলাম একই ঘটনা। সারাদিন সারা দুপুর রাত্রি ভালো থাকে, রাত্রি 2:30টার পরে নাকি পাখাটা বন্ধ হয়ে যায় এবং বিচ্ছিরিভাবে ঘটঘট করে দুলতে থাকে। মেয়েটির বাবা নিজে ভালোই ইলেকট্রিশিয়ান। সে সমস্ত লাইন খুলে পরীক্ষা করে দেখেছে, কোথাও কোনো গণ্ডগোল নেই। এবার আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কি ওই কুঠিরে ভাড়া থাকো, দোতলায়? মেয়ের মা আমার প্রাক্তন ছাত্রী, বলল, হ্যাঁ আন্টি, আমরা ওখানেই থাকি। কেন বলুন তো? আপনি জানেন এখানকার কি ঘটনা? কেউ তো কিছু বলতে পারছে না। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, না, আমি কোনো ঘটনা জানি না, তবে
এর আগে একবার আমার এক বান্ধবী ওখানে ভাড়া ছিল, তার সাথেও ঠিক একই ঘটনাই হয়েছিল। এবার এই বাড়ির সম্বন্ধে আমি একটু খোঁজ খবর নিলাম। এই বাড়ির মালিক অল্প বয়সী, এরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই বছর 4 হলো বাড়ি কিনেছে। বাড়িরা লোকের কাছে সম্বন্ধে খোঁজ নিয়ে জানলাম তেমন কোনো গণ্ডগোল নেই। তবে ঘটনাটা যখন আবার ঘটেছে তাহলে ঘটনাটা সত্য, কিন্তু কেন ঘটেছে সেটা জানতে পারলে আরেকটু ভালো হতো। জানতে পারলাম পাড়ার লোকের এক ইস্ত্রিওয়ালার থেকে। সে ওই পাড়ায় অনেক দিনেরই লোক। আমার পাড়ার ইস্ত্রিওয়ালা অনেক দিন বসছে না। একটা কাপড় আমার ইস্ত্রি করানো খুব দরকার ছিল, তাই তার কাছে একদিন কাপড় ইস্ত্রি করাতে গিয়েছিলাম। কথায় কথায় আমি বললাম, এরা 4.5 বছর হলো বাড়ি কিনে আছে, তা আগের বাড়িওয়ালারা বাড়ি বিক্রি করলো কেন এত সুন্দর বাড়ি? প্রশ্ন করার উদ্দেশ্য যদি অন্য কিছু জানা যায়। উদ্দেশ্য সিদ্ধ হলো। ইস্ত্রিওয়ালা মুখে দুঃখসূচক চুকচুক শব্দ করে বলল, অনেক দিন তো বাড়ি বিক্রি হয়নি, অমনি পড়েছিল। এই তো কয়েক বছর হলো বিক্রি হয়েছে, কি আর করবে বলুন? এমন ভয়ঙ্কর ঘটনার পর কি আর কেউ থাকতে পারে? ওদের একমাত্র ছেলে গলায় দড়ি দিয়েছিল ফ্যানের সাথে। বড়লোকের ছেলে, পরিবারের সকলেই খুব শিক্ষিত, পড়াশোনা ভালোবাসত, কিন্তু ছেলেটা পড়াশোনায় দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছিল। অনেক পড়ানোর ইচ্ছা ছিল বাপ মার, তাদের ক্ষমতা ছিল, কিন্তু ছেলের মাথা নেই। অনেক টাকা পয়সা খরচ করেও কোথায় যেন পড়ার চান্স নিতে গিয়েছিল, সেখানেও চান্স পায়নি। তাই জন্যই ছেলেটা গলায় দড়ি দেয়। বাড়ির লোকেরা খুব চাওয়াচেই করত। তারপর ছেলেটার মা হাত পাগলা হয়ে গেল, ওরাই বাড়ি ছেড়ে চলে গেল। তারপর বহু বছর পড়েছিল, তারপরেই তো এনারা কিনেছেন। আলাদা আলাদা করে নিজের ফ্ল্যাটের মতো করে ভাড়া দিয়েছেন। এরা 4টে ফ্ল্যাটের মতো করে ভাড়া দিয়েছে। একটায় নিজেরা থাকেন আর 3টে ভাড়া। যে কথাটা আমি জানতে চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেলাম। চিত্রা অনেক উল্টোপাল্টা কথা বলে, কিন্তু এবার চিত্রা ভুল করেনি, বুঝতে পারলাম। তাই ঘটনাটা লিখে ফেললাম। এমন ঘটনায় এত খারাপ লাগে। মৃত্যু সবসময় খারাপ, কিন্তু সেটা আবার অনিবার্যও বটে। সময়ের কাজ সময়ে হলেই ভালো লাগে, অসময়ে হলে বড় খারাপ সেটা, সে যে জিনিসই হোক। আর এমন একটা তাজা প্রাণ শুধুমাত্র জীবনে উন্নতি করার চাপে মারা গেল, ভাবতে পারা যায় না। খুব কষ্ট লেগেছিল। আমার হাতে তো কিছু নেই, তবুও বলবো যেন এভাবে কেউ চাপাচাপি না করে বাচ্চার ওপর, যাতে তাকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একবার মরে গেলে আর বাঁচা যায় না। এখন মরে গিয়ে হয়তো বাঁচার ইচ্ছেটা ফিরে আসে। সেই সময় এমন অদ্ভুত ছটপটানি, পাখার গলায় দড়ি দিয়ে ঝুলেছিল, তাই প্রতিদিন এমন ছটপট করে। তাই এই ঘটনা বটে। অবশ্যই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা। ঘটনাটা এখানেই শেষ করছি। ইতি রত্না চক্রবর্তী। তো বন্ধুরা, এই ছিল রত্না ম্যামের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা, বন্ধ ফ্যান। উনি বরাবরই খুব সুন্দর করে ঘটনা লেখেন। ওনার ঘটনা বোধহয় আমাদের এই পরিবারে 2 থেকে 2.5 বছর পর আসলো। আমাদের এই পরিবারের শুরু কিন্তু বলতে পারেন ওনাকে দিয়েই। কারণ আমাদের এই পরিবার যখন প্রথম গ্রো করতে শুরু করলো তখন কিন্তু প্রচুর ঘটনা আছে ওনার। কঙ্কাল যে ঘটনাটা সেটা ওনার। এরকম অনেক ঘটনা আছে যেগুলো উনি আমাদের প্রোভাইড করেছিলেন। হয়তো সেই কারণেই আমরা আজকে এতটা দূর আসতে পেরেছি। তো এর পরের যে ঘটনাটা শুনবেন সেটা ইনারি নাতির লেখা একটা ঘটনা। ভাইয়ের বয়স খুব ছোট, বাট এত সুন্দর করে লিখে তোমরা ভাবতেও পারবে না। তো সেই ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে তোমাদের আমি বলবো, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলো বিশ্বাস করছো না তারা এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা চলে যাই ভাইয়ের ঘটনাতে। তো ভাই লিখছে, আজকে আমি যেই ঘটনাটি বলবো এটা আমার সাথেই হয়েছে এবং এর আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। ঠিক ভুল ছিল কিনা জানি না, তবে
এটি একটি অলৌকিক ব্যাপার, এটা আমি নিশ্চিত। আমি অভিজয় চক্রবর্তী। ঘটনাটি ছিল 2020 সালের লকডাউনের সময়কার। লকডাউন হওয়ার আগে আমরা আমার মাসির বাড়ি গিয়েছিলাম। যেদিন আমাদের ফেরার কথা ছিল তার 2-3 দিন আগে লকডাউন হয়ে গেল। আমরা মাসির বাড়িতে আটকা পড়লাম। আমার মাসির বাড়ি চেতলার দিকে, খুব বেশি দূরে নয়, কিন্তু লকডাউনের জন্য ওইটুকু থেকেও ফিরতে পারলাম না। যাই হোক, মাসির বাড়িতে বেড়াতে এসেছিলাম বলে হই হুল্লোড় করছিলাম, তাই পড়া হয়নি। তখন আমি ক্লাস 2তে পড়ি। অনেকদিন পড়া হয়নি বলে মা ধমক দিয়ে পড়তে বসালেন। আমার যদিও পড়াশোনার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করা যাবে, মা বলেছেন তাই পড়তে বসলাম। আমাদের মাসির বাড়িটার একটু বর্ণনা দিয়ে রাখি। বাড়িটা দোতলা, পুরনো ধরনের বাড়ি। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই ছাদে উঠতে হয়, তারপর সেখান দিয়ে ঘরের দিকে যেতে হয়। আমরা ওপরের ঘরে থাকতাম, নিচের ঘরে থাকতো মাসি মেশোরা। আমাদের ওপরের ঘরে 3 দিকে 3টে জানালা ছিল। একটি জানলা দরজার ঠিক উল্টো দিকে, একটি জানলা খাটের একদম পাশে, অন্য জানলাটি খাটের পাশে জানলার উল্টো দিকে। খাটের পাশের জানলাটা অনেকটা পুরনো বলে 2টো পাল্লায় ভেঙে পড়েছে, কেবল আছে জং ধরা লোহার গ্রিল। আমি খাটের পাশে একটা চেয়ারে বসে পড়াশোনা করতে করতে পড়ন্ত সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ ভাঙা জানলাটা দিয়ে চোখ পড়ল আরেকটি বাড়ির ওপর। সে বাড়িটি রাস্তার অন্য পাড়ের আরেকটি বাড়িরও পেছনের বাড়ি। বাড়িটির সবকিছু ঠিক করে দেখাও যাচ্ছে না, শুধু ভাঙা গ্রিল দিয়ে ঘেরা একটা দোলনা ছাড়া। পরন্ত বিকেলের যেটুকু আলো ছিল তাতে মনে হলো দোলনাটিতে একটি মেয়ে বসে দুলছে। আমি এতে কোনো অস্বাভাবিকতা দেখতে পেলাম না, আর তখন তো বুঝতুমও না। হঠাৎ জানলার দিকে তাকিয়ে আছি, দেখি মা বলছেন, ওই জানলার দিকে তাকিয়ে কি দেখছিস রে চুপচাপ? এতদিন পড়াশোনা করেনি, আর এখন যখন করতেও বসেছে তখনও পড়ার দিকে মন নেই এক ফোঁটাও। ধমক খেয়ে আমি আবারও পড়তে বসে গেলাম। অনেকক্ষণ হয়ে গেল। বর্ষাকালের আকাশে মেঘ ঘনিয়ে থাকায় তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল, চারিদিকে আলো জ্বলে উঠল। আমি পড়ছি। অনেকক্ষণ পর হঠাৎ সেই বাড়িটির দিকে আবার চোখ পড়ল। দেখলাম মেয়েটি তখনও সেখানেই দুলে যাচ্ছে। এবার আমার অবাক লাগলো। একটু মনে হলো আমার পড়তে পড়তে তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মেয়েটি কি ওই সময়টা ওখানেই ছিল, এতক্ষণ দুলছে? ওর মা বকে না, নাকি মাঝখানে আবার চলে গিয়েছিল? আমি দেখিনি। হতে পারে মা বকবে বলে ওইদিকে আমার চোখই যায়নি। আবার মার চোখ আমার উপর পড়ে। তার আগেই আমি পড়ার উপর মন দিলাম। পড়া শেষ হলো। প্রায় 8:30টার সময় বই খাতা তুলে রেখে যেই না খাটের উপর বসেছি, দেখি মেয়েটি তখনও দোলনায় দুলে যাচ্ছে। আমার এবার খুব অবাক লাগলো। মেয়েটি এখনও দুলেই যাচ্ছে, না মাঝখানে মেয়েটা কোথাও চলে গিয়েছিল, তারপরে আবার এসেছে? বৃষ্টি পড়ার কারণে খুব ঠান্ডা পড়েছে, তার মধ্যে মেয়েটি কি করে এই ঠান্ডায় ছাদের উপর বসে আছে? এসব নিয়ে বেশ চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ মা আমাকে বলল, এই তাড়াতাড়ি নিচে চল, খেয়ে নিয়ে ঘুমোতে হবে। আমি হ্যাঁ বলে বাধ্য ছেলের মতন চলে গেলাম। লকডাউনের সময়, তাই আমাদের অনলাইন ক্লাস শুরু হলো। ওই বাড়ির উপর দোলনায় বসা মেয়েটিকে দেখার ঠিক পরের দিনই আমাদের অনলাইন ক্লাস চালু হলো। ক্লাসের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল ইংলিশের। সন্ধ্যেবেলা হোমওয়ার্ক করতে বসে দেখছি আবারও ওই ছাদের ওপর দোলনাটা দুলছে, কিন্তু ওর উপর কোনো মানুষ নেই। দোলনাটা নিজে নিজেই দুলছে। আমি ভাবলাম হয়তো হাওয়ায় দুলছে, নয়তো কেউ হয়তো আগে ওখানে বসে তুলছিল। আমি ওই নিয়ে বেশি না ভেবে পড়তে বসলাম। অনেক বেশি হোমওয়ার্ক দিয়েছিল, তাই করতে করতে সময় লাগলো। পড়া শেষ করার পরেই বই খাতা তুলে হঠাৎ মনে হলো জানলার দিকে গিয়ে একবার দেখি আশেপাশের পরিবেশের কি অবস্থা, আর দোলনাটারই বা কী হলো। কেউ কি ওখানে এসে চড়েছে, না দোলনাটার দোলাই বন্ধ হয়ে গেছে? দেখি তো গিয়ে। দোলনাটা তখনও ওখানে একইভাবে দুলে যাচ্ছে। আমার এবার প্রচণ্ড অবাক লাগলো। আমার সমস্ত হোমওয়ার্কটা করতে অন্তত 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, আর 1.5 ঘন্টার মধ্যে টানা
দোলনাটি দুলে যাচ্ছে। ওই সময়ের মধ্যে আমার একবারও দোলনাটার দিকে বা জানলার দিকে চোখ পড়েনি অবশ্য, কিন্তু তাও তো ফাঁকা দোলনাটা এতক্ষণে থেমে যাওয়ার কথা, তেমন হাওয়াও তো নেই। আমি এই নিয়ে বেশি কিছু না ভেবে নিচে চলে গেলাম, কারণ ওপরের ঘরে তখন কেউ ছিল না আর আমার ভয়ও করছিল খুব। তার বেশ কিছুদিন পরে করোনার প্রভাব কমার পর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, কিন্তু আমার এখনও মনে আছে যতদিন আমি মাসির বাড়ি ছিলাম ততদিন ঠিক একইভাবে দোলনাটাকে দুলতে দেখেছিলাম। মজার কথা, দিনের বেলা নয়, সন্ধে থেকে তেমন কোনো হাওয়াও নেই। ছাদে গামছা চাদর শুকোচ্ছে, একটুও নড়ছে না তো। আমি ভাঙা গ্রিলের ফাঁকা দিয়ে ভালো করে ছাদটা যতটুকু চোখে পড়ে দেখলাম, কেউ নেই, কিছু নেই জানলার কাছাকাছি। দোলার ছন্দটাও একই রকম, বাড়েও না কমেও না। আমার খুব ভয় করলো। ওই দিনের পর থেকে কখনো আমি আর জানলার দিকে মুখ করে বসিনি। সবসময় জানলার দিকে পিঠ করেই বসতাম, যাতে দোলনাটা আমার চোখে না পড়ে। হয়তো তখনও সেই দোলনাটি ওইভাবেই দুলত, আর তার উপর মেয়েটি এসে বসত কিনা জানি না। এখনও কাউকে বলিনি। মা বাবা আবল তাবল গল্প শুনলে অহেতুক ভয় পেলে রাগ করবে। তখন অবাক লেগেছিল, কিন্তু এতটাও অবাক লাগেনি। এখন বড় হয়ে গেছি, ক্লাস 6-এ পড়ি। এখন ভাবলে খুবই অবাক লাগে কি ছিল ব্যাপারটা। যদিও মাসিরা ওখানে আর নেই, সোনারপুরে চলে এসেছে, তাই ওই বাড়িটা সম্বন্ধে আর কিছুই জানা যায়নি কি ছিল ওখানে। কিন্তু এখনও ঘটনাটির কথা মনে পড়লে আমার গায়ে কাটা দেয়। ইতি অভিজয় চক্রবর্তী, বয়স 12। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডের জমজমার দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। আজকে একটু অন্যরকমভাবে ঘটনাগুলো বললাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে শীতের রাতে জমে যাবে একদম। তারপরে কমেন্ট করেছে কার্তিক মণ্ডল, দেবিল কর্মকার, গীতা গোস্বামী, জ্যোতিকা কুণ্ডু, রেখা পাসমান, প্রিয়াঙ্কা বিশ্বাস, রাহুল বাগ, দীপ বাগচি, সুজয় বার, কার্তিক মণ্ডল, ওয়াসিম, দীপ মণ্ডল, এসকে আরাফুল হোসেন, সায়ন দাস, বান্টি তরফদার, ঋষিতা বোস, মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম আজকের ভয়ঙ্কর ঘটনা শুনতে, সঙ্গে পাসপোর্ট নিয়ে একদম। তারপরে কমেন্ট করেছে সৌর তৃষা, লিখেছে চলে এসেছি দাদা ভাই, আর থ্যাংক ইউ তোমাকে, তোমাদের সবাইকে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সৌরতৃষা। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত, লিখেছে কেমন আছো তুমি ভাই, কখন ঘটনা আসবে আমি অপেক্ষা করছি ভাই, খুব ঠান্ডা পড়েছে আর তোমার ঘটনা একদম জমে যাবে। আমার নাম পম্পা মহন্ত, একদম দিদি। তারপরে কমেন্ট করেছে বাবান সোনা, পূজা হালদার, লিখেছে শীতের মধ্যে ঘটনা শুনতে দারুণ লাগছে। হ্যাঁ গো, দারুণ লাগে। তারপরে কমেন্ট করেছে সুপর্ণা মজুমদার, চুমকি ঘোষ, সন্দীপ ফোর, এমডি মন, বন্দনা মিড্ডি, আকশে অধিকারী, মৌমিতা ঘোষ, পীযূষ পাল, মিরিয়া দাস, চন্দনা, সিমরান ঘোষ, অহনা রয়, মামন মণ্ডল, কৃষ্ণা জানা, পম্পা সরকার, জয়শ্রী গুপ্তা, করণ, সুদীপ্ত ব্যানার্জি, পাপড়ি দলা, অমিতা ঠাকুর, শঙ্কর চক্রবর্তী, আকাশ দাস, ইন্দ্রাণী রায় লিখেছে ঘটনাগুলো তো ভালোই হবে জানি, কিন্তু অমিত তোমার শরীর কেমন আছে জানিও। এখন ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, দেবাশিস বাগচি, অভ্রদীপ আলীপাত্র, রোহন বিশ্বাস, টুম্পা মালিক, সোনাম দাস, খুশি দে, সীমন্তী বারুই, ফারজানা, শুভজিৎ সর্দার, পটল সাহা, বিষ্ণু মণ্ডল লিখেছে খুব ব্যস্ত ছিলাম দাদা, আমাদের বাড়িতে নবান ছিল তাই দেরি হলো, কিন্তু আজকে শুনে নিলাম, আমি মামুনি দাদা। একদম গো। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।